সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই অভ্যুত্থানে গণহত্যা হয়েছে বলে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিচারপতি গোলাম মর্তুজা নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর রাজসাক্ষী হিসেবে তিনি ভোট জালিয়াতি, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতির স্বার্থে ব্যবহার ও গুম খুন সহ ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের নানা অনিয়মের বিষয়ে বর্ণনা দেন। এ সময় অতিরিক্ত বল প্রয়োগে মানুষ হত্যার দায় স্বীকার করে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা চান সাবেক আইজিপি। থাকছে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার ১১তম দিনে রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দীর্ঘ ৪ ঘণ্টার জবানবন্দিতে ট্রাইব্যুনালে তিনি বলেন, ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে যুক্ত থাকাকালে ২০১৮ সালের নির্বাচনে ভোটের আগের রাতে ৫০% ভোট দিয়ে ব্যালট ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজি জাবেদ পাটোয়ারি। ওই নির্বাচনে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে বহু কর্মকর্তা পুরস্কার হিসেবে পেয়েছিলেন বিপিএম, পিপিএম পদক। এভাবে ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠে বিগত সরকার। র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি গোপন বন্দিশালার ব্যাপারে অবগত হন, যা সরাসরি র্যাব কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে চালাত বলে আদালতকে বলেন তিনি। আইজিপি হিসেবে দায়িত্বে থাকাকালে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন প্রতিহতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল বলে জানান চৌধুরী মামুন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জাবেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইওনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ। জবানবন্দিতে তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ধানমন্ডির বাড়িতে কোর কমিটির মিটিংয়ে সমন্বয়কদের আটকের পরামর্শ দেয় ডিজিএফআই। এটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদকে। ওই সময়ে এত নৃশংসতা ও হত্যাযজ্ঞের ব্যাপারে তিনি অবগত ছিলেন না বলেও ট্রাইব্যুনালে দাবি করেন। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সবকিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয়। এর আগে এই মামলায় ভুক্তভোগী পরিবার ও চিকিৎসক সহ আরও ৩৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বুধবার চৌধুরী মামুনকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষের আইনজীবীর জেরার দিন ধার্য করা হয়েছে। অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা এবং ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালা বাতিল করেছে উচ্চ আদালত। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ রায় দেন। রায়ে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে বলেছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন, এ রায়ের ফলে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে ফিরে এলো। পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হলো বিচার বিভাগের স্বাধীনতা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা দীর্ঘদিনের। বিভিন্ন সরকার বিচার বিভাগকে স্বাধীন করার কথা বললেও আদতে তা হয়নি। ১৯৭২ সালের সংবিধানে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সুপ্রিম কোর্টের হাতে ছিল, অর্থাৎ বিচার বিভাগ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের অধীনে ছিল। ১৯৭৫ সালে সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে এই দায়িত্ব রাষ্ট্রপতির হাতে চলে যায়। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীতেও আবারও ওই বিধানটি প্রতিস্থাপন করা হয়। শেখ হাসিনার পতনের পর গত বছরের অক্টোবরে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ১০ আইনজীবী।
এতে 2017 সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, বদলি, ছুটি সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে, মাঝখানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে। আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হলো। একই সাথে 2017 সালে সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল, এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী 3 মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজকে এই রায়ের মাধ্যমে মূলত সংবিধানের 116 অনুচ্ছেদ, যা নাকি অরিজিনাল সংবিধানে ছিল, তা পুনরুজ্জীবিত করা হলো। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। রায়ে হাইকোর্ট বলেছেন 72 সালের সংবিধানের 116 অনুচ্ছেদে ফেরত না গেলে কোনোভাবেই স্বাধীন হবে না বিচার বিভাগ। আইনজীবীরা বলছেন এই রায়ের ফলে নির্বাহী কর্তৃপক্ষের রোষানলে পড়ে রাতের আধারে বিচারকদের বদলির আর ভয় থাকল না। এটি একটি ঐতিহাসিক রায়। একটা ঐতিহাসিক মুহূর্তে, ওই ইতিহাসের সঠিক জায়গায়, রাইট সাইড অফ হিস্ট্রিতে এটা রায় হয়েছে, একটা ঐতিহাসিক রায়। আদালত তার রায়ে আজকে সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টের উদ্ধৃতি দিয়েছেন এবং আমি মনে করি এটা এই দুটো কমিশনের কাজের প্রথম একটা বিচারিক স্বীকৃতি আজকে পাওয়া গেল। এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য যে ঐক্যমত কমিশন, 3টি কমিশনের কাজের বিচার বিভাগীয় স্বীকৃতি আজকে এক ধরনের পাওয়া গেল। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে শিগগিরই আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দেশে নানা বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিপি নূর জাগপার নেতা খন্দকার লুৎফর রহমানের উপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের কেউ আঘাত করতে এলে বিএনপি নেতাকর্মীদের সে হাত ভেঙে দিতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন মইনুল হাসান। জনদুর্ভোগের কথা চিন্তা করে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালির পরিবর্তে রাজধানীর 2 প্রান্তে ডোবা, জলাশয়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে বিএনপি। উত্তরার 15 নম্বর সেক্টরের একটি ডোবায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার যখন দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে তখন পতিত স্বৈরাচার শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। আওয়ামী লীগ ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নূরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা লুৎফর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আমরা ভেঙে দিবেন। ছাত্র সংসদ নির্বাচন সহ নানা কারণে শিক্ষাঙ্গনে চলা অস্থিরতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংগঠনের, ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে যেন আমরা কোনো গোলযোগ সৃষ্টি না করি, কোথাও যেন এই বদনাম না আসে। জনগণের কাছে যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর মুগদার, পূর্ব মানিকনগরে নেতাকর্মীদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গণতন্ত্র ও নির্বাচন বিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নীতি নির্ধারক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় শেখ হাসিনার ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টির বিচার দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়।
বিএনপি কখনো বেআইনি কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটাতে বিশ্বাসী নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। 60টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় এই বৈঠক শুরু হয়। এতে অংশ নেয় এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিরা। এর আগে রোববার প্রধান উপদেষ্টা ধারাবাহিকভাবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করেন। সব বৈঠকেই তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ, রাজনৈতিক পরিবেশ শান্ত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন। প্রফেসর ইউনূস অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশ্বাস দেন। নির্বাচনের বিকল্প চিন্তা করা বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন প্রফেসর ইউনূস। অভিযোগ, পাল্টা অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরিতে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেছেন ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। একে প্রতিহত করতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করা আলী হোসেনের শাস্তি দাবি করেছেন সবাই। থাকছে খায়রুল ইসলামের রিপোর্ট। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারে নেমেছে প্রার্থীরা। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে ভোট টানার চেষ্টা তাদের। নিরাপদ ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রায় 40,000 শিক্ষার্থীদের ম্যান্ডেট দেবে 9 তারিখ। সেই ম্যান্ডেটে সকল ষড়যন্ত্র বেঁচে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, অবশ্যই একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীকে কটূক্তির প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। এ নিয়ে প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন। আপনারা কি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। ওই অপরাধীকে দায় মুক্তি দেওয়ার জন্য ওই ছেলেকে শিবির বলে তারা চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, শিবির উপর দায় দিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই ছেলের শিবিরের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা দেখতে পেয়েছি সে ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতা, তার অনেকগুলো ফেসবুক পোস্ট আছে। তো আমাদের কাছে মনে হচ্ছে এরকম বিভিন্ন ধরনের দায় দিয়ে যে অপরাধী তাকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। নারীর প্রতি একটা কম্পোর্জন তৈরি করতে হবে, যে মতের হোক না কেন, সে মতাবলম্বী হোক না কেন, নারীকে তার সক্রিয়তা চর্চা করতে দিতে হবে। সাইবার বুলিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, বহিরাগতদের প্রবেশ বন্ধ সহ নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করা আলী হোসেনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। অসৌজন্যমূলক একটা কমেন্ট করেছে আমাদের কোনো এক প্রার্থী সম্পর্কে, সেটার বিষয় আমাদের প্রক্টোরিয়াল অফিস থেকে একটা তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি। তার বিষয় এসএমটিতে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কি হবে। অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলো যথারীতি আমরা শোকজ করছি, নোটিশ প্রদান করছি, তার জবাবগুলো পাচ্ছি, তার ভিত্তিতে আমরা তাদেরকে সতর্ক করার ব্যবস্থা গ্রহণ করছি। এবছর ডাকসু নির্বাচনে 80 থেকে 90% ভোটার উপস্থিতির প্রত্যাশা নির্বাচন কর্মকর্তাদের।